ওর ওর প্রাণ শক্তি দিয়ে কাউকে বুঝতে দিত না, কিন্তু আমি তো বুঝতে পারছিলাম দ্যাট ও ও শেষ। আমার দু হাত ধরে সে রাতে আমার বলেছিল, মা যন্ত্রণা সহ্য করতে পারছি না মা, আমি রাতে ঘুমাতে পারি না মা, ঘুমাতে না, দিনে 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 এটা আরো বাড়বে। আমার উচ্ছৃঙ্খল জীবনের ফল এটা মা, বল। না বাবু না, আমি আমি বেস্ট ডক্টর তোকে দেখাবো, বেস্ট ডক্টর। দেখেছি মা, ওরা দেখেছি ইমিউনিটি ডেফিসিয়েন্সি, আমি আর কিচ্ছু প্রতিরোধ করতে পারি না মা, কিচ্ছু প্রতিরোধ করতে পারি না, এই আরো বাড়বে মা। না বাবু না, আমি আছি তো, মা মা আছে তো, কিচ্ছু হবে না। কিন্তু আমার তো কিছু করার নেই মা। আমি তোকে এভাবে যন্ত্রণা পেতে দেখতে পাবো না বাবু, পারবো না, তুই আমার উপর ছেড়ে দে, আমি একটা কিছু ব্যবস্থা করবোই। সেটা দেবো বলেই তো এতদিন পরে ফিরে এসেছি মা, আমার সব যন্ত্রণা তুমি শেষ করে দাও মা, শেষ করে দাও। তোমার দেহ প্রাণ তুমি নিজে হাতে নিয়ে নাও মা। কি বলছিস তুই বাবু? চুপ কর, চুপ কর। না মা না, আমি আর কোনোদিন ঠিক হবো না মা, আমি হেরে গেছি মা, হেরে গেছি। না না, সব ঠিক হয়ে যাবে দেখবি। আমি শুধু চাই না যে আমি মারা যাওয়ার পর আমার এই রোগ নিয়ে কেউ আলোচনা করুক মা। বহুবার সুইসাইড করতে চেষ্টা করেছি, বহুভাবে, কিন্তু পারিনি মা, কিন্তু পারিনি। চুপ কর, চুপ কর বাবু। মা, মা তুমি আমাকে এমন করে শেষ করে দাও যেন লোকে ভাবে আমি সুইসাইড করেছি মা। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না মা, এইভাবে প্রতিদিন মরে মরে মরার আগে আমার সব যন্ত্রণা তুমি শেষ করে দাও মা, শেষ করে দাও, আমার মুক্তি দাও মা, মুক্তি দাও। আমার বললো, মা ছোটবেলায় যেরকম তুমি আমায় ঘুম পাড়াতে, সেরকম ঘুম পাড়িয়ে দাও না, শেষবারের মতো। আমার ঘুম পায় মা, ঘুম পায় আমার, ঘুমোতে পারি না। উৎস যেথায় মেয়ে বসে থায়, সে তো পূর্ণস্থান। মা, মা তুমি এসেছো, আমি তৈরি মা। একবার আমার দিকে তাকা বাবু, একবার। না মা, তা হয় না, তুমি তুমি দুর্বল হয়ে পড়বে না বাবু মা, শুধু মনে রেখো আমার আঙ্গুলের ট্রিগারটা
আমি বুঝতে পেরেছিলাম ওর ভবিতব্য, বুঝতে পেরেছিলাম আর কিছুই আমার হাতে নেই। আমার ছেলে আমার কাছে 28 বছর পর ফিরে এলো একটা প্রার্থনা নিয়ে, সম্মানের মৃত্যু, মুক্তি। আমি দিয়েছি ওকে মুক্তি। এবার আমার শাস্তির পালা। আপনাকে সেই রাতে হয় ঘর থেকে বেরোতে বা খুন করতে দেখে নিয়েছিল রঞ্জা। আমি দেখেছিলাম ঠাম্মাকে কাকার ঘর থেকে বেরোতে, দেখি ঠাম্মার হাত পা কেমন কাঁপছে, চোখে মুখে একটা ঘোর লাগা ভাব। আমি ডাকিনি ঠাম্মাকে, আমি নিজে নিজে কাকার ঘরে ঢুকে গিয়েছিলাম। গিয়ে দেখি কাকা খুন হয়ে পড়ে আছে। কিন্তু কিন্তু এই কথাটা তো তুই আগে বলিসনি। হ্যাঁ, বলিনি। তার কারণ তখন সবার প্রথম যে কথাটা আমার মাথায় এসেছিল সেটা বিজনেসের কথা। ঠাম্মা যদি খুনের দায়ে ফেঁসে যেত তাহলে সইগুলো হতো না, বিজনেসটা সবার নামে থাকতো। রঞ্জা বুঝে গেছিল যে আপনি জেলে চলে গেলে বিজনেসের দখল নিতে অসুবিধা হবে, তাই যে করে হোক আপনার জেলে যাওয়া আটকাতে হতো আপনার কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নির পেপারে সই করানোর জন্য। সেই কারণে এমন একজনকে দরকার হয়ে পড়লো যে খুনের দায় নিজের মাথায় নেবে, আর তখনই ওর রঞ্জনের কথা মনে হলো। দাঁড়া দাঁড়া, তার মানে তুই শুধু ব্যবসার কথা? তাহলে রঞ্জন যে বলল সইটা আমার দরকার ছিল, তাই ঠাম্মাকে খুনের দায় থেকে দূরে রাখতে আমি রঞ্জনকে ব্যবহার করেছিলাম। ওর যে টাকার উপর লোভ আছে সেটা আমি খুব ভালো করে জানতাম, তাই কাকার ঘর থেকে পিস্তলটা এনে আমি রঞ্জনের হাতে দিয়েছিলাম। ওকে 10 লক্ষ টাকা আর বিজনেসের প্রফিটের 10% প্রমিস করেছিলাম আমি, আর লোভে পড়ে ও রাজি হয়ে গেছিল খুনের দায় নিজের উপর নিতে। তুই টাকা দিয়ে রঞ্জনকে, আর সবটাই বিজনেসের জন্য? ঠাম্মা ভেঙে পড়েছিল দিদি, আর এই মানসিক অবস্থায় কারোর পক্ষে ব্যবসা চালানো সম্ভব হতো না, তাই আমি ব্যবসার সমস্তটা নিজের হাতে নিতে চেয়েছিলাম। তোমাদের সবার মতো দায়িত্ব থেকে পালাতে চাইনি আমি, সেটা নিজের হাতে নিতে চেয়েছিলাম আমি। আর তোমরা সবাই এখন সাধু সেজেছো, তাই না? আমি একাই খারাপ। মিসেস মুখার্জি, একটা অনুরোধ করব। আমি এই কথাগুলো কাউকে বলে দেব সেই ভয় পাবেন না। আমি যখন আপনাকে কথা দিয়েছি সেই বিশ্বাসের অমর্যাদা আমি করব না। পুলিশ আপনাকে অ্যারেস্ট করার পর আমার কাছ থেকে অন্তত এইটুকু কথা জানতে পারবে না। আমি আসি। ইউ টেক রেস্ট। মিসেস মুখার্জি, থ্যাংক ইউ। সবকিছু বলে হালকা লাগছে এখন। I think now I can die in peace. Thank you. মিসেস মিত্র, আপনার তো এখন অনেক কাজ বাকি। আপনার নিজে হাতে তৈরি করা এত বড় বিজনেস এম্পায়ার, তার ব্যবস্থাও তো আপনাকেই করতে হবে। করবো,